আমাদের আজকের গল্প চেনা অচেনা মুখ। কলমে মিঠু রায় চক্রবর্তী। দোকানে এক রাশ শাড়ির মাঝে মিষ্টি গোলাপি রঙের স্বর্ণচুরি শাড়িটার দিকে চোখ আটকে গেল রিতার। কি সুন্দর গোলাপি রঙের, জমির মধ্যে ছোট ছোট সোনালি বুটির কাজ করা, পাটটাও চওড়া সোনালি রঙের, আর আঁচলের কাজটা তো অপূর্ব। দোকানের ছেলেটা যখন শাড়িটা খুলে বারবার মনিকা বৌদিকে দেখাচ্ছিল, তখনই ভীষণ পছন্দ হয়ে গেছে রিতার। নিন না বৌদি, এই শাড়িটা আপনার ফর্সা গায়ে শাড়িটা দারুণ মানাবে। না না, গোলাপি রং আমার একদম পছন্দ নয়, ওই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা দেখাও। রিতার ইচ্ছে করছিল একবার শাড়িটা নিজের গায়ে ফেলে দেখে তাকে কেমন মানাচ্ছে, কিন্তু দামটা শুনেই মনটা হু হু করে উঠেছিল। শাড়িটার দাম ৭,০২৩ টাকা। দামটা দেখেই চোখটাকে শাড়িটার থেকে সরাতে চাইছিল সে, কিন্তু বেহায়া চোখ বারবার ওই একই জায়গাতে গিয়ে আটকে যাচ্ছে। মনিকা বৌদির সঙ্গে রিতা শ্যামবাজারের এই বিখ্যাত শাড়ির দোকানটায় এসেছে। বৌদিকে আজ শপিংয়ের ভূত পেয়ে বসেছে। দিন কতক বাদেই তার মাস্তুতো বোনের বিয়ে, তাই নতুন শাড়ি গয়না কিনতে শপিংয়ে বেরিয়েছে। রিতা মনিকা বৌদির সর্বক্ষণের কর্মসহায়িকা। সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত মনিকা বৌদির ফ্ল্যাটেই থাকে সে। এর জন্য বৌদি মাসের শেষে ১০,০০০ টাকা বেতন দেয় তাকে। এতে সে ভীষণ খুশি। মনে মনে সবসময় মনিকা বৌদির বড় মনের প্রশংসা করে। এই বাজারে ১০,০০০ টাকা বেশ লোভনীয়। তাছাড়া কাজও এমন কিছু বেশি নয়। ওই দাদাবাবু থাকলে বৌদি দাদাবাবু দুজনের ব্রেকফাস্ট, দুপুরে রান্নাবান্না, রাত্রের ডিনার, ফ্ল্যাটের ঝাড়পোছ, বৌদির কাপড় জামা কাচা, এসবই কাজ। তার মাসের মধ্যে প্রায় অর্ধেক দিন দাদাবাবু অফিস ট্যুরেই থাকে। তখন মনিকা বৌদি একা, তখন সারাদিনই তার বৌদির সঙ্গেই গল্প করেই কাটে। মনিকা বৌদি অবশ্য তার বান্ধবীদের সঙ্গেও শপিং করতে যায়। আজকে কি খেয়াল হয়েছে তাকে বলে, এই রিতা, আজ তো রান্না করা থেকে ছুটি, চল আমার সঙ্গে, দুজনের শপিং করে দুপুরে মাটন বিরিয়ানি খেয়েই বাড়িতে ফিরব। অনিচ্ছা সত্ত্বেও বৌদির প্রস্তাবে রাজি হতে হয়েছে তাকে। এই প্রথম এত ঝাঁ চকচকের শপিং মলে এত বড় শাড়ির দোকানে সে এলো। বৌদির পাশে দাঁড়িয়ে থেকে মন প্রাণ ভরে বৌদির শপিং দেখল। একটা লিপস্টিক, তার দাম নাকি ১২৫০ টাকা। নেল পলিশ ৮৫০ টাকা। দেখেই ভিড়মিখে পড়ছিল রিতা। বৌদি বলে, এটা মিরর ইফেক্ট মেটালিক নেল পলিশ, ব্র্যান্ডেড কোম্পানি, তাই এগুলোর এরকমই দাম। এরপর বৌদি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য পছন্দ মতো ৩টে দামি শাড়ি, ম্যাচিং ব্যাগ, জাঙ্ক জুয়েলারি কিনল। পাশে দাঁড়িয়ে সে শুধু টাকার হিসাব করছিল। একদিনে একবেলায় প্রায় ৪০,০০০ টাকা খরচ করলো মনিকা বৌদি। তাকেও অবশ্যই একটা ১,০০০ টাকার বেগুনি রঙের সিল্কের শাড়ি কিনে দিয়েছে, কিন্তু এতে মন ভরেনি তার। তার মন জুড়ে তখন ওই গোলাপি স্বর্ণচুরি শাড়িটাই বিরাজ করছে। রাত্রে প্রশান্ত নতুন সিল্ক শাড়িটা দেখে বলে, বাহ, বেশ সুন্দর তো শাড়িটা। যাক, তোমার পুজোর শাড়ি তাহলে হয়ে গেল। এবার শুধু রিন্টু ও মায়ের জন্য পুজোর জামা শাড়ি কিনলেই চলবে। প্রশান্ত সুন্দর মুখটা ও মিষ্টি হাসিটা দেখে হঠাৎ গা পিত্তি জ্বলে গেল রিতার। ঝাঁঝিয়ে বলে, লজ্জা করে না এসব বলতে? মুরত তোমার কত আমার জানা হয়ে গেছে। পুজোয় বউকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, আবার হাসা হচ্ছে। নির্লজ্জ, বেহায়া মানুষ। মুহূর্তেই প্রশান্ত গুটিয়ে ছোট হয়ে যায়। আমতা আমতা করে বলে, সবই তো জানো তুমি, করোনার সময় কোম্পানি ছাঁটাই করে দিল। এখন কোনো মতে একটা নার্সিংহোমে ছোটোখাটো কাজ করি। সেই দুঃসময় তুমি পাশে না থাকলে সংসার চালানোটাই কঠিন হয়ে পড়তো রিতা। তুমি মনিকা বৌদির বাড়ির কাজটা না পেলে তখন বৃদ্ধা মা ও ছেলেকে নিয়ে আমাদের পথে বসতে হতো। সত্যিই আমি বড্ড বেহায়া, নিজের পরিবার প্রতিপালন করতে পারি না, কিন্তু তোমাদের খুব ভালোবাসি রিতা।
অন্য সময় হলে প্রশান্তর এরকম কথার প্রতিবাদ করত সে, কিন্তু আজ তার নিজেরই মন খারাপ। প্রতি পদে পদে মনে হয় এই জীবনে কি চেয়েছিল আর কি পেয়েছে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়েছিল, সেখানেই প্রশান্তর সঙ্গে প্রেম। 2 বছর প্রেম করার পর তাদের প্রেমের কথা বাড়িতে জানাজানি হয়। ভীষণ বকাবকি করেছিল তখন বাবা মা। কলেজে যাওয়া আসাও বন্ধ করে দিয়েছিল, গৃহবন্দী করে রেখেছিল তাকে। রাতারাতি সম্বন্ধ খুঁজতেই আরম্ভ করে দিয়েছিল, কিন্তু প্রশান্তকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব ছিল না তার পক্ষে। তাই একদিন রাত্রে বাড়ি ছাড়ে সে। মন্দিরে বিয়ে করে প্রশান্তর বাড়িতে ওঠে। মনিকা বৌদিদের বড় ফ্ল্যাটের পাশেই একটা বস্তির মতো জায়গায় প্রশান্তর 2 কামরার পাকা বাড়ি। আগে অবশ্য এটা বস্তি ছিল না, এদিকটা গাগঞ্জের মতোই ছিল। তখন এখানে অনেক পরিবার বাস করত। তারপর ধীরে ধীরে পুকুর বুঝিয়ে মাঠের মাঝে বড় বড় ফ্ল্যাট বাড়ি উঠেছে। পুরো এলাকায় ঝাঁচকচকে রাস্তাঘাট হয়েছে, আলো বসেছে। আর ফ্ল্যাটের বড় লোকরাই জায়গার বাসিন্দা আদি পরিবারের বাড়িগুলোকে বস্তির নাম দিয়ে দিয়েছে। বিয়ের পর রিতার অবশ্য কোনো আফসোস ছিল না। নব উৎসাহের নব উদ্যমেই নিজের সংসার সাজাতেই বসেছিল সে। প্রশান্ত একটা কোম্পানিতে মাঝারি মানের কাজ করত। যে টাকা বেতন পেতে তাতে তাদের 3 জনের সংসার ভালোই চলে যেত। তারপর রিন্টু এলো। একটু একটু করে সে বড় হতে লাগলো, আর তখনই সংসারে টান পড়ল। তারপর এলো করোনা মহামারী। একদিন বিনা কারণে কোম্পানি থেকে প্রশান্তকে ছাঁটাই করে দিল। বাড়িতে যা টাকা পয়সা সঞ্চিত ছিল তা দিয়েই মাস 6 চলেছিল। তারপর উপায়ান্তর না দেখে প্রশান্তর পাশাপাশি সে নিজেও কাজের খোঁজে বেরিয়েছিল। দৌড়ে গিয়েছিল এই বড় ফ্ল্যাটগুলোর দরজায় দরজায়, যদি রান্নার কাজ মেলে। একটা ফ্ল্যাটে রান্নার কাজে যোগদানের পরে এই মনিকা বৌদির সঙ্গেই আলাপ। তারপর থেকেই মনিকা বৌদির সর্বক্ষণের কাজের লোক সে। রিন্টুকে শাশুড়ির দায়িত্বে রেখে সে সকাল থেকে কাজে যায়। রিন্টুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সংসারের যাবতীয় দায় দায়িত্ব শাশুড়ি সামলায়। বৌদির বাড়িতে কাজে ঢোকার পর থেকে একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখেছে তারা। এখন ব্যাংকে প্রতি মাসেই কিছু করে টাকা জমায় রিন্টুর ভবিষ্যতের জন্য। কিন্তু এজন্য নিজে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়েছে সে। আজ তার পরিচয় কাজের মেয়ের। মনের ভিতর রাগ ক্ষোভ উতলে ওঠে। শুধু মনে হয় সেদিন যদি আবেগের বশে প্রশান্তর হাত ধরে বাড়ি না ছাড়ত, তাহলে এমন দিন কখনো দেখতে হতো না তাকে। বাবা মা ঠিক ভালো ছেলে, চাকুরিরত ছেলে দেখে তার বিয়ে দিত, যেমন বোন মিতার দিয়েছে। বাবা মা এখনও রাগে তার সঙ্গে সম্পর্ক রাখে না। তবে বোন মিতা যথেষ্ট ভালো, সবসময় দিদি দিদি করে ফোন করে, তার সঙ্গে যোগাযোগও রাখতে চায়। কিন্তু সেই বোন বা বোনের শ্বশুরবাড়ির কারোর সঙ্গে আত্মীয়তা রাখতে চায় না। বাগানে চৈত্র সেলের কেনাকাটার সময় হঠাৎ করে বোন মিতার সঙ্গে একদিন দেখা হয়ে যায় রিতার। সেদিনই বোন জোর করে দিদিকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করিয়েও দিয়েছিল। বোনের ফ্ল্যাটে সে অনেকক্ষণ ছিল। বোনের বর সুমন তার জন্য অফিস ফেরত বিরিয়ানি, কড়াই চিকেন, মশালা পনির, গোলাপজাম নিয়ে এসেছিল। আর সে 2 চোখ ভরে দেখেছিল ছোট বোনের সাজানো সংসারটাকে। কি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট। ঘরের দরজা জানালায় কত দামি পর্দা ঝুলছে। ড্রয়িং রুমে, বেডরুমে, ব্যালকনিতে টবে কি সুন্দর সবুজ পাতার রকমারি ফুলের গাছ। চারিদিকে দেওয়ালে হরেক রকমের ওয়াল পেন্টিং। বোনের বেডরুমে নরম দুধ সাদা বিছানা। চারিদিকে যেন প্রাচুর্য উপচে পড়ছে। বোনের সুদর্শন ইঞ্জিনিয়ার বর সুমনের সাথে টুক করে প্রশান্তর তুলনা করে নিয়েছিল রিতা। দামি সালোয়ার, মানানসই গয়না ও কালো ব্র্যান্ডেড রোদ চশমাতে মিতাকে যেন স্বপ্ন সুন্দরী লাগছিল। তার পাশে নিজের রোদে পুড়ে যাওয়া তামাটে বাদামি গায়ের রং, শুকনো খয়াটে চেহারাটাকে বড়ই বেমানান লাগছিল রিতার। গায়ে সাধারণ একটা সিল্কের শাড়ি,
পায়ে স্যান্ডেল, হাতে কাপড়ের ব্যাগ নিয়ে গুটিসুটি হয়ে বোনের ফ্ল্যাটের দামি সোফায় গিয়ে বসেছিল। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল তার, মিতা, তোর এই বিত্ত বৈভবপূর্ণ ফ্ল্যাটে আমি বড়ই বেমানান রে বোন। মিতা অবশ্য এসব কিছুই মনে করেনি। কতদিন বাদে বড় দিদির সঙ্গে দেখা তার। এতদিন তো দিদি কোথায় থাকে তার ঠিকানাও জানতো না সে। মিতা কলকল করে বাড়ির কথা, বাবা মায়ের কথা, ওর বর সুমনের কথাই বলে চলেছিল। এসব শুনতে শুনতে রীতা যেন বড়ই আনমনা ছিল। তারপর এক সময় বলেছিল, আসি রে বোন, ভালো থাকিস। মিতা চোখ বড় বড় করে দিদিকে বলেছিল, সে কি, এখনই যাবি কেন? তোর ফোন নাম্বার দে, কোথায় থাকিস ঠিকানা দে। সুমনকে নিয়ে একদিন যাবো তোর বাড়ি, আর বাবা মাকেও বলবো তোর কথা, যেন তোকেও প্রশান্ত দাকে মেনে নেয়। অনেক দিন তো হলো, আর রাগ অভিমান করে থাকিস না তোরা। একদিন প্লিজ বাবা মায়ের কাছে যাবি দিদি। তুই গেলে ওরা ঠিক তোকে বুকে টেনে নেবে দেখিস। ম্লান হাসি মুখে সে বলেছিল, দেখি। মিতাকে ফোন নাম্বার দিয়েছিল সে, কিন্তু বাড়ির ঠিকানা দেয়নি। ভয় ছিল, পাগলি মেয়েটা যদি সত্যি সুমনকে নিয়ে চলে আসে, তাকে বস্তির দু কামরা ঘরে দেখলে কি ভাববে বোন? বোনের স্বামী। আবার চাপা অভিমানে বাবা মায়ের কাছেও যায়নি সে। কি পরিচয় বাবা মায়ের কাছে দাঁড়াবে? মনিকা বৌদির বাড়ির কাজের লোক? হে ভগবান, তুমি যে জীবনে কার কখন কি পরীক্ষা নাও, বোঝা বড় দায়। মধ্যবিত্ত সচ্ছল প্রাথমিক শিক্ষক বাবা বিভাসবাবুর বড় মেয়ে রীতা আজ বড়লোক বাড়ির রান্নার মেয়ে, কাজের মেয়ে। ওদিকে তার নিজেরই ছোট বোন মিতা কত সুখের, কত স্বাচ্ছন্দ্যের অধিকারী। আজকাল নিজের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা লাগে তার। মনে মনে ভাবে, যদি সেই সময় বাবা মায়ের কথা শুনতাম, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতাম, তাড়াহুড়ো করে প্রশান্তকে বিয়ে না করতাম, তাহলে আমার জীবনটাও আজ মিতার মতো সাজানো গোছানোই হতো। বাবা মা আমাকেও নিশ্চয়ই ভালো চাকরিতে ছেলের সাথেই বিয়ে দিত। আমিও রাজরানীর মতো স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারতাম। এইসব ভেবে গভীর মন খারাপ হয় তার, আর সব রাগ গিয়ে পড়ে নিরীহ প্রশান্তের উপরে। রূঢ় গলায় চিৎকার করে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেল। কি কুক্ষণে যে তোমার সাথে ঘর ছেড়েছিলাম কে জানে। তখন প্রতিজ্ঞা করেছিলে আমায় রানীর মতো রাখবো। কোথায় গেল তোমার সেই প্রতিজ্ঞা? এখন তো আমাকে চাকরানি বানিয়ে রেখেছ। বাবা মা বোন আত্মীয় পরিজন কারোর কাছে মুখ দেখাবার পথ রইল না। মাস্টারমশাই বিভাস দত্তের বড় মেয়ে এখন বড় লোকের বাড়ির কাজের মেয়ে। লজ্জা করে না তোমার? বউ বাচ্চাকে খাওয়াতে পারবে না তো বিয়ে করেছিলে কেন? প্রশান্ত চুপ করে থাকে। প্রতিবাদ প্রতিরোধের ভাষা জানা নেই তার। দিন দিন রীতা কেমন যেন উগ্র বদমেজাজি হয়ে যাচ্ছে। তার নিজেরও শরীর মন ভালো থাকে না। নার্সিং হোমে দুটো উপরি টাকা রোজগার করার জন্য কত নিকৃষ্ট কাজ করতে হয়। পদে পদে মন বাধা দেয়, তা সত্ত্বেও নিজের বিবেক বিকিয়ে বড়লোকদের হুকুম তামিল করতে হয়। অবশ্য রীতাকে কিছু বলতে পারে না সে। সত্যি তো বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিল তারা। অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল, ভালোবাসায় ভরা শুকনির রচনা করবে দুজনে। কিন্তু হায় রে মানুষের মন, বাস্তব পৃথিবীর কাছে মানুষের মনের আশাটা ফানুসের মতো উড়ে যায়। বাস্তব পৃথিবীতে শুকনির রচনা করতেও টাকা চাই, টাকা। এটাই পৃথিবীর চরম বাস্তব। যার টাকা নেই, সমাজে তার সম্মান নেই, দাম নেই। বর্তমান পৃথিবীতে টাকার কাছে নীতি, আদর্শ, বিবেক সব তুচ্ছ। সে প্রথমে রায়ান সান্স ফার্মা কোম্পানিতেই চাকরি করত। সেখানে কাজ করতে করতেই দেখল তারই কিছু সহকর্মী রোজ ঘুষ নিয়ে নিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তার অধস্তন কর্মীরা তাকে ছাড়িয়ে তরতর উন্নতি করছে, কিন্তু সে সেই একই পোস্টেই রয়ে গেছে দীর্ঘদিন। তার সহকর্মী তালুকদার দা বাঁকা হেসে বলেছে, হে 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 প্রশান্ত ভাইয়া, তুমি বড্ড বোকা। আজকালকার দিনে এত সৎ, এত সরল, এত নির্লোভ হলে চলে? একটু চোখ কান খোলা রাখো হে।
আর হাতটা সবসময় টেবিলের নিচে রাখো, তাহলে দেখবে ভাইয়া ঠিক উন্নতি করবে। তালুকদার বাবুর কথা শুনে মাথাটা গরম হয়ে গিয়েছিল তার। কি যে বলেন তালুকদার বাবু, কাজের জন্য কোম্পানি তো আমাদের স্যালারি দেয়, তা সত্ত্বেও ক্লায়েন্টদের কাছে এসব টেবিলের নিচে হাত পাতা, ফেভার নেওয়া কেন বলতে পারেন? তাতে তো কোম্পানির ক্ষতি হবে। না না, এসব ছোট কাজ, নোংরা কাজ আমার দ্বারা হবে না। আমি নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিতে পারবো না। বাঁকা পথে ঘুষ নিয়ে আমি উপার্জন করতে পারবো না, কোম্পানির কোনো ক্ষতি করতে পারবো না। আজ এই মুহূর্তেই নিজের বলা আজ্ঞের কথাগুলো কেমন যেন নিজেকে ব্যঙ্গ বিদ্রুপ করে। নিজেকে সত্যি বড্ড বোকা মনে হয়। বারান্দায় একটা সিগারেট ধরিয়ে আনমনে ভাবে প্রশান্ত, কি লাভ হলো জীবনে এত নীতি নৈতিকতা নিয়ে পথ চলে? কোম্পানি সেই সব ঘুষখোর তৈলমর্দনকারী এমপ্লয়ীদের রাখলো, আর তার মতো সৎ নির্লভ নিষ্ঠাবান এমপ্লয়ীকে ছাঁটাই করে দিল। ঠিক কেউ তার নামে কোম্পানির মালিক পক্ষের কাছে উল্টোপাল্টা লাগিয়েছে। এই বাস্তব পৃথিবীতে ভালো মানুষের দাম নেই বিন্দুমাত্র। পৃথিবীটা বড় কঠোর প্রতিযোগিতায় পূর্ণ। এখানে চোরেদের বাড়বাড়ন্ত বড্ড বেশি। যে যত বড় চোর সে তত ভালো মানুষ। দিন দিন সততা, মূল্যবোধ, নৈতিকতা এসব শব্দগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার ক্যাটক্যাটে কথাগুলো শুনতে শুনতে ভাবে প্রশান্ত, চাকরির প্রথম জীবন থেকে যদি সে ঘুষ নিত তাহলে আজ হয়তো নিজের জন্য, নিজের পরিবারের জন্য অনেক কিছু গুছিয়ে নিতে পারত। নিজেকে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেই অফিসারদের মালিকদের সামনে পিছনে হ্যাঁ হুজুর করে ঘুরে বেড়ালে হয়তো চাকরিটা থাকতো তার। তারপরে এই চাকরিটাকে নিংড়ে নিয়ে ডান হাতে বাম হাতে দুই হাতে টাকা রোজগার করতে পারত। তখন রিতাকে তার চাহিদা মতো সব কিছু কিনে দিতে পারত সে। তখন রিতাকে মনিকা বৌদির ফ্ল্যাটে রান্না করতে যেতে হতো না। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক জুড়ে। সত্যি যদি এমন হতো, কিন্তু বাস্তবটা এমন নয়। এখানে সে একজন জীবনযুদ্ধে হেরে যাওয়া পুরুষ, তাই স্ত্রীর সব অপমান তার প্রাপ্য, এমনটা মনে ভেবেই চুপ করে থাকে প্রশান্ত। জোর করে ধমক দিতেও পারে না রিতাকে। যতই হোক মেয়েটা তার জন্য, তাকে ভালোবেসে বাবা মা বোন পরিবার ছেড়ে এসেছে। তারই উচিত ছিল রিতাকে ভালোভাবে রাখার, কিন্তু অবস্থার বিপাকে আজ সে ভীষণ অসহায়। এখন তার রিতাকে মাঝে মাঝে অসহ্য লাগে। রিতার মতোই তারও মনে হয়, কি কুক্ষণে যে রিতাকে বিয়ে করেছিল। রিতা না থাকলে, রিন্টু না জন্মালে তাদের মা ছেলের দুজনের কোনো রকমে চলেই যেত। এত কথা, এত অপমান সহ্য করে বেঁচে থাকতে হতো না। না, পরিশ্রম করতে সে একদম ভয় পায় না। নিজের পরিবারকে হাসি খুশি রাখার জন্য দিনরাত এক করে গাধার মতো খাটতে পারে। কিন্তু দিনের শেষে আপনজনদের হাসি মুখটা তো দেখা চাই। তাদের জন্যই তো এত কষ্ট, এত ত্যাগ স্বীকার। কিন্তু সেখানে তার জন্য থাকে শুধু অভিযোগের পাহাড়। শুধু রিতাই নয়, আজকাল মাও ভীষণ কথা শোনায় তাকে। রিতা কাজে চলে যায়, রিন্টুর যাবতীয় দায়িত্ব তার বৃদ্ধা মায়ের কাঁধে। তাই সে বাড়ি ফিরলেই শুরু হয়ে যায় মায়ের পাঁচালি। আমি আর কতদিন তোদের সংসারটা টানবো রে? আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, চলতে ফিরতে কষ্ট হয়। সংসারের এত কাজ, নাতির দেখাশোনা, আমি কি দিন দিন যুবতী হচ্ছি? তোর বউ তো সুন্দর টাকা রোজগার করতে যাচ্ছে, ছেলের প্রতি সংসারের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করছে না। তুই তো তোর নিজের মায়ের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন কর। কেমন ছেলে তুই? বৃদ্ধ বয়সে মাকে আরামে রাখতে পারছিস না? এই দিন দেখার জন্য তোকে আমি জন্ম দিয়েছিলাম। মায়ের বক বকম চলতেই থাকে। ক্লান্ত প্রশান্ত ভাবে, সব কি আমার একার দায়িত্ব? মাকে ভালো রাখা, বউকে ভালো রাখা, সন্তানকে ভালো রাখা, সব আমার একার কাঁধে। তা আমাকে ভালো রাখার দায়িত্ব কার? একটু ভালোবাসার, মানসিক শান্তি দেওয়ার দায়িত্ব কি তোমাদের নয়? তোমরা কি পারো না আমার অসহায়তাটা বুঝে আমাকে একটু মানসিক শান্তি দিতে? কিন্তু একা ঘরে তার কথাগুলো গুমড়ে মরে। আজকাল নিজেদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। রিতা প্রায় প্রতিদিন বাড়িতে মনিকা বৌদির বিত্ত বৈভবের গল্প করে।
মনিকা বৌদি ও তার স্বামী রণজয় বাবুর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে প্রশান্ত। আগে অনেকবার রীতাকে বুঝিয়েছে, তোমার মনিকা বৌদি বড় লোকের বউ রীতা, রণজয় বাবু বড় কোম্পানিতে চাকরি করে, ওদের সঙ্গে আমাদের কি তুলনা? মাটিতে পা দিয়ে চলো রীতা, প্রতি পদে পদে মনিকা বৌদির সঙ্গে তুলনাটা ছাড়ো তুমি, বুঝেছ? কিন্তু কে শুনে কার কথা? রীতা তো বৌদির সুন্দর গায়ের রং, সাজগোজ, শাড়ি গয়নার মোহে মুগ্ধ। সারাক্ষণ চেয়ে চেয়ে সে শুধু বৌদিকেই দেখে যায়। কিছুক্ষণ নির্ঘুম রাত কাটানোর পর সেই গোলাপি স্বর্ণচুরির শাড়িটার স্বপ্ন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে রীতা। রাত্রে কিছুতেই ঘুম আসতে চায় না মনিকার। ব্যালকনিতে বসে বসে একটার পর একটা সিগারেট শেষ করে যায়। রণজের কাছেই নেশাটাই ধরেছে সে। এখন নিজের একাকিত্ব পুরো গ্রাস করে ফেলে নিজেকে। রণজের কথা খুব মনে পড়ে, নিজের পূর্বকৃত ভুলের ঘটনাগুলো মনে পড়ে। রণজয় আর সে দুজনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। কলেজে পড়তে পড়তেই তাদের প্রেম। রণজয় বরাবরই পড়াশোনায় তুখোড় ছিল, তাই পড়াশোনা শেষ করে চাকরি পেতে কোনো অসুবিধা হয়নি। চাকরি পাওয়ার পরই মনিকাকে বিয়ে করে নিয়েছিল। নিজের বিধবা মা ও সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে সংসার পাতে সে। কিন্তু কিছুদিন পর মনিকা হাঁফিয়ে ওঠে। এরকম সাধারণ জীবনযাপন তার একদম পছন্দ নয়। ছোটবেলাটা তার অভাব অভিযোগেই কেটেছে, কিন্তু সারা জীবন এভাবে কাটানো সম্ভব? সে সব সময় চায় তো আরও 5 জন উচ্চবিত্তের মহিলাদের মতো জীবন কাটাতে। তাই সে রণজয়ের উপর চাপ দিতে থাকে রোজগার বাড়ানোর। রণজয়ের সাবেক বাড়িটা তার একদম পছন্দ ছিল না। এরকম একটা সাজানো গোছানো সুন্দর চকচকে ফ্ল্যাটের স্বপ্ন তার মনের মধ্যে অনেক দিন আগেই জাঁকিয়ে বসেছিল। তাই রণজয়কে বারবার বোঝাতে থাকে নতুন ফ্ল্যাটের জন্য। আজ বসে বসে ভাবে মনিকা, তাকে ভালো রাখতে খুশি রাখতে রণজয় কী না করেছে। একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পরিবর্তন করেছে, অফিসে ওভারটাইম করেছে, মালিক পক্ষকে তৈলাক্ত মর্দনে কোনো কসুর করেনি। আর এর ফলে ধীরে ধীরে জীবনে উন্নতি করেছে। একটু একটু করে বদলে ফেলেছে নিজেকে। নিজেদের সাংসারিক জীবন এবং পারিবারিক অবস্থানে দ্রুত উন্নতি ঘটিয়েছে সে। এজন্য কোনো অনৈতিক কাজ করতেও পিছুপা হয়নি। মনিকা রণজয়কে বুঝিয়েছে, আজকাল সৎ পথে কিছু হয় না রণ। সারা জীবন শুধু স্যালারির উপর নির্ভর করে চললে আমরা কখনো উন্নতি করতে পারবো না। তুমি কি চাও না আমাদের সন্তান ভালো নামে স্কুলে পড়ুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমাদের একটা ফ্ল্যাট হোক, একটা পার্সোনাল গাড়ি হোক? আমি এগুলো খুব চাই রণ, প্লিজ বোঝার চেষ্টা করো। সারা জীবন মাথা নিচু করে গরিবের মতো বাঁচতে আমি পারবো না। মনিকার কথাগুলো প্রতিদিন শুনে শুনে মাথায় গেঁথে গিয়েছিল রণজয়ের। তারপর টাকা উপার্জনের নেশায় পায় তাকে। অনেক পথ ঘুরে অনেক ঘাটের জল খেয়ে রণজয় সান্যাল সোসাইটিকে প্রতিষ্ঠিত নাম। নিজের একটা বড় কোম্পানির জেনারেল ম্যানেজার পদে রয়েছে। কলকাতায় নিজের 2000 স্কোয়ার ফুটের বিলাসবহুল ফ্ল্যাট আছে। নিজের 2টো গাড়ি আছে, একটা সে ব্যবহার করে, একটা মনিকার জন্য গ্যারেজে থাকে। একমাত্র ছেলে রণদীপ দার্জিলিংয়ের সেন্ট পলস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। সব কিছু হয়েছে মনিকার চাহিদা মতো, পছন্দ মতো। মনিকার ব্যাংকের লকারে সোনার গয়না, হীরের গয়না, অ্যাকাউন্টে টাকা, আলমারিতে শাড়ি, সব কিছু হয়েছে। এক কথায় অর্থ, প্রাচুর্য, সুখ সব মনিকার উপচে পড়ছে। তবু মনিকার মনে শান্তি নেই কেন? একা ফ্ল্যাটে যেন আজ সে বন্দি। চোখ ছাপিয়ে জল আসে তার। একমাত্র ছেলেটা কত দূরে আছে, বছরে শুধু একবার পুজোতে বাড়িতে আসে। রণদীপ তাও মায়ের সঙ্গে ঠিকমতো ভাবে মেশে না, কথাবার্তা বলে না, সারাদিন ফোন নিয়ে ঘরেই থাকে। হঠাৎ করে ছেলের ঘরে ঢুকলেই রণদীপ ভীষণ বিরক্ত হয়। তুমি কি ম্যানার্স জানো না মা? নক না করে ঘরে ঢুকে পড়লে যে? আমার প্রাইভেসি বলে কি কিছুই নেই? থতমত খেয়ে যায় সে। ক্লাস 9-এ পড়া ছেলেকে বড় অচেনা লাগে। ছেলে যেন থেকেও নেই। অনেক দিন আগেই রণজয় দূরে সরে গেছে। বাড়িতে প্রায় থাকে না বললেই চলে। মাসের অর্ধেক দিন অফিস ট্যুরেই থাকে। বাড়িতে থাকলেও সারাক্ষণ ল্যাপটপে ডুবে থাকে।
তার সঙ্গে কথা বলবার বিন্দুমাত্র সময় বা ইচ্ছা নেই। সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। এতে তার একাকিত্ব দিন দিন বেড়েই চলেছে। এখন তো আবার মনিকা জেনেছে রণজয় নাকি তার নিজের পিএ সৈনির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। তার সঙ্গেই নাকি বেশিরভাগ অফিস ট্যুরে যায়। এসব শুনেই মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল তার। রণজয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া চেঁচামেচি হয়েছে। রণজয় এতে একটুও না রেগে ঠান্ডা হিসেসে গলায় তাকে বলেছিল, যদি আমি বাইরে কোনো সম্পর্কে জড়াই তাহলে আমি বেশ করেছি, যা করেছি ভালোই করেছি, কারণ তোমাকে জাস্ট সহ্য করা যায় না। মনিকা, আচ্ছা বলো তো আর কী চাই তোমার? ফ্ল্যাট চাই, গাড়ি চাই, টাকা পয়সা চাই, বড় লোকের মতো লাইফস্টাইল চাই, শাড়ি গয়না চাই? তা সবই তো দিয়েছি। দিন রাত এক করে পরিশ্রম করে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সব সুখ ঐশ্বর্য তোমার পায়ের তলায় এনে দিয়েছি। তাতেও তুমি খুশি নও? এখন তোমার কি চাই? স্বামী চাই, স্বামীর সঙ্গ চাই, স্বামীর সময় চাই। তা তুমি পাবে কেন? আমি তো এখন আর তোমার আগের রণ নই। আমি এখন তোমার এটিএম মেশিন। তাই যা পাচ্ছ তা নিয়ে খুশি থাকো, ফালতু আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না। রণর মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। আর সেই রাত্রেই গাড়ি নিয়ে ফ্ল্যাটের থেকে বেরিয়ে গিয়েছিল রণ, আর ফেরেনি। এই ঘটনার পর থেকেই মনিকার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা ব্যবহার করে সে। এখন তো বেশিরভাগ রাতেই ফ্ল্যাটে ফেরে না। মনিকা শুনেছে কলকাতার দমদমের দিকে একটা নতুন ফ্ল্যাট কিনেছে রণজয়। প্রথমে ভেবেছিল রণজয় হয়তো সৈনিকে এই নতুন ফ্ল্যাটটা কিনে দিয়েছে, তাই প্রচণ্ড রেগে গিয়েছিল সে। রণকে দিনের পর দিন চোখা চোখা বাক্যবাণে এফোর ওফোর করে দিয়েছে। পরে খোঁজখবর নিয়ে জেনেছে সেখানে নাকি নিজের বিধবা বোন পম্পাকে এনে রেখেছে রণজয়। পম্পার ছেলে মেয়ে ওই ফ্ল্যাটেই থাকে। অফিস ফেরত রণজয় প্রায় বোনের কাছেই চলে যায়। রাত্রে নাকি বোনের ফ্ল্যাটেই থাকে। রণর গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে এটুকু তথ্য সংগ্রহ করেছে সে। আর এতেই আরও আক্রোশে ফেটে পড়েছে। রণজয়ের বিধবা মা আর একমাত্র বোনকে একদম সহ্য করতে পারত না মনিকা। ওই বৃদ্ধ ভদ্রমহিলা ছেলে ছেলে করে ছেলেকে নিজের আঁচলের তলায় বেঁধে রেখেছিল। নিজের পুরনো ধ্যান ধারণা ও মূল্যবোধ সব সময় ছেলের মধ্যে ছড়িয়ে দিত। অনেক কসরত করে কাঠখড় পুড়িয়ে রীতিমতো যুদ্ধ করে রণকে নিয়ে শ্বশুরবাড়ির বাইরে বেরিয়ে এই ফ্ল্যাটে চলে আসে সে। রণজয় তখন তার হাতের কাঠের পুতুল। নিজের ভালোবাসার সৌন্দর্য শরীর সব দিয়ে তখন রণকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। অভিমানী শাশুড়ি অবশ্য কখনোই ছেলের ফ্ল্যাটে আসেনি, স্বামীর ভিটেতেই রয়ে গিয়েছিল। রণ অনেক চেষ্টা করেছিল মাকে নিজের সঙ্গে নিয়ে আসার, কিন্তু মনিকার ঠান্ডা ব্যবহারের কথা মাথায় রেখে রণর মা কখনো আর ছেলের কাছে আসেনি। প্রথম রণজয় প্রায় তার মায়ের কাছেই যেত। ক্রমে ক্রমে সেটা ফিকে হয়ে আসে। টাকা উপার্জনের নেশায় রণজয় ক্রমে উন্নতির একটা সিঁড়ি পেরিয়ে গেছে। পিছনে পড়ে থেকেছে তার বৃদ্ধা মা ও বিবাহিত একমাত্র ছোট বোন। তাছাড়া শাশুড়ি ও ননদের নামে নিয়মিত বিষ উগড়ে উগড়ে রণর কান ভারী করত সে। আর তারই ফলেই মা ছেলে বোন তিনজনের পরিবারে বড়সড় দূরত্ব তৈরি হয়। এর কয়েক বছর পর তার শাশুড়ির মৃত্যুও ঘটে। ননদ পম্পার সঙ্গে ততদিনে পাকাপাকিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাদের। চরম অভিমানে পম্পাও আর দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখত না। ভীষণ মানসিক শান্তি পেয়েছিল মনিকা। শুধু সে, রণ আর তাদের একমাত্র ছেলে রণদীপ, তিনজনের সুখী পরিবার। কবে যে আবার রণ পম্পা দাদা বোনের দেখা হলো, এত ভাব ভালোবাসা জন্মালো, তার কিছুই সে টের পায়নি। রণ এ বিষয়ে তাকে বলবার প্রয়োজনও মনে করেনি। গাড়ির ড্রাইভারের কাছেই সত্যটা জেনে ভীষণ দাক্ষা লেগেছিল তার। অবচেতন মনে সে ভেবে নিয়েছিল রণজয় হয়তো সৈনিকেই ফ্ল্যাট কিনে দিয়েছে, তার সাথে ব্যভিচারে লিপ্ত। তাহলে সারা দুনিয়ার সবাইকে ডেকে ডেকে বলতে পারত, দেখো দেখো তোমরা, আমি কত অসহায়, বাড়িতে সুন্দরী বউ থাকতেও আমার স্বামী পরকীয়ায় ব্যস্ত।
কিন্তু একথা তো বলতে পারবে না সে। বোনকে ফ্ল্যাট কিনে দিয়ে তার সঙ্গে যোগাযোগ রেখে রণজা অদৃশ্যভাবে তার গালে সপাটে চড় মেরেছে। এতেই বেশি লেগেছে মনিকার। নিজের অহংবোধের প্রচণ্ড ধাক্কা লেগেছে। কোথায় যেন নিজেকে পরাজিত মনে হচ্ছে। এখন মনে হচ্ছে একটু একটু করে রণজয় তার হাতের বাইরে বেরিয়ে গেছে। আজ নিজের ফ্ল্যাটে যে সোনার শিকলে বন্দি, রণজয় তাকে সারা জীবনের একাকিত্ব উপহার দিয়েছে। একাকিত্ব এখন তার নিত্য সঙ্গী। ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসতেও চায় না। ফাঁকা ফ্ল্যাটে রাত্রে একা ভীষণ ভয় করে। নির্ঘুম রাতে মনিকা বসে বসে ভাবে, যদি আমি রণর কথা মতো সাধারণ জীবনযাপন করতাম, তাহলে কি রণ আজ আমাকে এভাবে একা ছেড়ে দিত, নাকি আমার ছেলে রণদীপ এত দূরে সরে যেত? রণ তো চাইতো মা, বোন, স্ত্রী, পুত্র নিয়ে এক নিখাত পারিবারিক জীবন। তখন তো ছুটির দিনগুলোতে সময় পেলে স্ত্রী পুত্রকে নিয়ে নিজের মোটর বাইকে করে সামনাসামনি বেড়াতে যেত রণজয়। তারপর মনিকার পছন্দ মতো ফুচকা খেয়ে মোমো খেয়ে বাড়ি ফিরত। কখনো বা রাতের জন্য তন্দুরি রুটি আর চিকেন কষা নিয়ে বাড়িতে ফিরত। দিনগুলো সব হাসি মজাতেই কেটে যেত। ছোট ছোট প্রাপ্তিতে কত খুশি হতো রণজয়। যদি এরকম একটা জীবনযাপন করতো, তাহলে এই মধ্যবয়সে এত একাকিত্ব, নিঃসঙ্গতা গ্রাস করতো না তাকে। এখন তো মনে হয় সেই বিয়ের প্রথম দিনগুলোর মতো যদি রণর কাঁধে মাথা দিয়ে পূর্ণিমার জ্যোৎস্না প্লাবনে ভেসে যেতে পারত, তাহলে বেশ হতো। চোখের জলটা মুছে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেয় মনিকা। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। অফিস ফেরত বড্ড ক্লান্ত লাগে রণজয়ের। এখন আবার প্রতিদিন মাথা ধরছে তার। অসহ্য মাথার যন্ত্রণা হয়। মনে হয় চুপচাপ একটু বিশ্রাম নিতে, ঘর অন্ধকার করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে। কিন্তু নিজের ফ্ল্যাটে সেই শান্তি নেই। ফ্ল্যাটে ফিরলেই আরম্ভ হয়ে যেত মনিকার হাজারটা অভাব অভিযোগ। সারাদিন সে কি করেছে, তার কত একা কেটেছে, এসব কথা শুনতে হতো। তারপর দিন দিন বাড়ছিল মনিকার প্রশ্ন, মিথ্যা সন্দেহ। একটু দেরি করে বাড়ি ফিরলেই তাকে জবাবদিহি করতে হতো। এতক্ষণ কোথায় ছিলে? রাত্রি 9টা পর্যন্ত অফিসে কি করছিলে? সৈনির সাথে ছিলে নাকি? তাকে কি বাড়ি পৌঁছে দিয়ে এলে? তা আবার কবে অফিস ট্যুরের নামে সৈনিকে নিয়ে বাইরে যাচ্ছ? অফিসে বেশ ভালোবাসাবাসি চলছে তো। সে চুপ থাকতো। এইসব অযৌক্তিক প্রশ্নের কি উত্তর দেওয়া যায়? এতেই আরও ক্ষেপে উঠত মনিকা। লজ্জা করে না রণজয় বউকে একা ফেলে রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করতে? দাঁড়াও, এবার ছেলে আসুক, তাকে তোমার সব গুণকীর্তন খুলে বলবো। ছেলেকে বলবো তুমি একজন চরিত্রহীন, লম্পট, মাতাল, ঘুষখোর লোক। ছেলে যেন তোমাকে ঘৃণা করে। মনিকার চিৎকার ও সন্দেহের কোনো প্রত্যুত্তর দেয় না সে। আসলে দিতে ইচ্ছা করে না। ইদানিং মনিকার সঙ্গে ঝগড়া করতেও ঘৃণা লাগে। তাই নিজেকে একটু একটু করে মনিকার থেকে একদম দূরে সরিয়ে নিয়েছে রণজয়। অবসর সময় ভাবে, জীবনে কখনো ভেবেছিল কি সে যে এমন দিন দেখতে হবে, তার আর মনিকার ভালোবাসার বিয়ে। সেই ভালোবাসার আজ এত করুণ পরিণতি হবে। বিয়ের পর বছর 2 তারা ভালোই ছিল। তারপরে শুরু হলো অশান্তি। ততদিনে রণদীপ চলে এসেছে। মনিকাকে খুশি করতে তার কথা মতো সব করেছে সে। মনিকার চাহিদা মতো সব কিছু এনে দিতেই চেষ্টা করেছে। কিন্তু তার বিনিময়ে মনিকা কি করলো? নিজের বিধবা শাশুড়ি ও একমাত্র ননদের সঙ্গে দূরত্ব তৈরি করে নিল। তাদেরকে পুরো পরিকল্পনা করে তার জীবন থেকে একটু একটু করে বাদ দিয়ে দিল। না না, এতে অবশ্য মনিকা একাদোষী নয়, সেও সমান দোষী, বরং মনিকার তুলনায় বেশি দোষী। আসলে তখন উন্নতির নেশা, টাকা উপার্জনের নেশায় পেয়ে বসেছে তাকে। তারই উদাসীনতায় মা, বোন অনেক দূরে চলে গেছে। আজ মনিকার কাছে সে চরিত্রহীন, মাতাল, লম্পট, ঘুষখোর ব্যক্তি। কিন্তু আমাকে এমন বানিয়েছে কে মনিকা? কে আমাকে প্রতিনিয়ত এমন হতে উৎসাহিত করেছে? আমাকে নিচে নামিয়েছে তোমার আকাশচুম্বী চাহিদা, তাড়াতাড়ি বড়লোক হওয়ার নেশায়,
অনৈতিকভাবে অনেক টাকা উপার্জন করেছি আমি। তোমার আমার রণদ্বীপের সব চাহিদা পূরণ করেছি। তাই আজ মিসেস মনিকা বসু বুক ফুলিয়ে গলা তুলে নিজের স্বামীকে ঘুষখোর বলার সাহস পাও? মনিকার কথায় হাসি পেয়েছে রণজয়। মৃদু হেসে বলে, আচ্ছা মনিকা, যখন দামি হীরার গয়না পরে ডিজাইনার শাড়ি পরে পার্টিতে যাও, শপিং করতে গিয়ে আমার ডেবিট কার্ড ব্যবহার করে ইচ্ছে মতো শপিং করো, তখন মনে হয় না আমার স্বামীর ঘুষের টাকায় আমার এত ফ্যাশন চলছে? তখন এই অধমকে খুব দামি অপরিহার্য মনে হয়, তাই না? গর্জে উঠেছিল মনিকা। তুমি তো আমাকে বিয়ে করেছো, আমার সব শখ আহ্লাদ মেটাবার দায়িত্ব তোমার। বাহ বাহ, খুব সুন্দর কথা তো। ছেলেরা এজন্যই বুঝি বিয়ে করে? কষ্ট করে পড়াশোনা শেখো, চাকরি পাও, তারপর বিয়ে করে একজন মেয়ের দায়িত্ব নিয়ে সারা জীবন তার চাহিদা মেটাও, তার এটিএম মেশিন হয়ে যাও। তাহলে তোমার মতো মেয়েরা কি জন্য প্রতিষ্ঠিত ছেলেদের বিয়ে করে বলতে পারো? সারা জীবন সেই ছেলের নাকে দড়ি দিয়ে ঘোরাবে বলে, নাকি বিনা পয়সায় সারা জীবন তার ঘাড়ে বসে খাবে বলে? কোনটা ঠিক? আজ তুমি বেশি মদ খেয়েছো রানো, মাতাল হয়ে গেছো, তাই আবোল তাবোল বকছো। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। ধূপ ধাপ করে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে মনিকা। মনিকার দিন দিন এমন অসভ্য ব্যবহার আর নিতে পারছিল না সে। ফ্ল্যাটে তারা দুটো মাত্র প্রাণী, একমাত্র ছেলে সে কোন দার্জিলিংয়ে থাকে। মনটা খা খা করে রণজয়। তাই অফিস ফেরত দমদমেই বোনের কাছে চলে আসে। বেশ কয়েক বছর যোগাযোগ না থাকলেও হঠাৎ করে ভগ্নিপতির মৃত্যুর খবরটা কানে এসেছিল তার। নিজের সব কাজ সেরে একমাত্র বোনের কাছে ছুটে গিয়েছিল। স্বামীর মৃত্যুতে হঠাৎ ভীষণ ভাগ্য বিপর্যয়ে পড়েছিল পম্পা। সেই মুহূর্তে দাদাকে সামনে পেয়ে সমস্ত মান অভিমান ভুলে আঁকড়ে ধরেছিল। তারপর বারবার বোনের শ্বশুরবাড়িতে গেছে রণজয়। সেখানে বোন ভাগনা ভাগ্নির কষ্ট, অপমান অবহেলা স্বচক্ষে দেখে এসেছে। তাই দমদমে একটা ফ্ল্যাট কিনে বোনকে নিয়ে এসেছে সে। এতদিন দুই হাতে টাকা রোজগার করেছে, নিজের আখের গুছিয়ে নিয়েছে। এবার বোনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিজের যোগাযোগ কাজে লাগিয়ে পম্পাকে একটা পরিচিত কোম্পানিতে কাজে ঢুকিয়ে দিয়েছে। ভাগ্নিকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে, ভাগ্নেকেও পড়াচ্ছে। প্রায় দিনই সন্ধ্যায় অফিস থেকে এসে লুঙ্গি গেঞ্জি পরে বোন ভাগনা ভাগ্নির সঙ্গে মুড়ি মাখা ও গরম আদা চা নিয়ে বসে যায়। সারাদিনের ক্লান্তি মিটে যায় তার। তারপর ভাগনা ভাগ্নির সঙ্গে চলে দেদার খুনসুটি। নিজের পুরনো শৈশবে ফিরে যায় রণজয়। শৈশবে তারও পম্পার দুজনের মধ্যে এমনই মিষ্টি মধুর সম্পর্ক ছিল। এখন খুব ইচ্ছে করে নিজের পরিবার নিয়ে এমন জমাটভাবে হেসে খেলেই বাঁচতে। কে জানে আগামীকাল ভাগ্যে কি আছে। কিন্তু নিজের স্ত্রী পুত্র নিয়ে পারিবারিক সান্নিধ্য অধরাই রয়ে গেল তার কাছে। মনিকার চরিত্রহীন লম্পট কথাটা বড্ড গায়ে লাগে তার। মনিকা কি সব পুরনো কথা ভুলে গেছে? তাদের ভালোবাসার কথা ভুলে গেছে? কোম্পানির অফিস ট্যুরে পিএ সৈনিকে নিয়ে যেতেই হয়। তার অর্থ কি এই দাঁড়ায় তার সঙ্গে সোহিনীর সম্পর্ক আছে? এটা কিভাবে ভাবলো মনিকা? হ্যাঁ, রণজয় বসু ঘুষখোর, অর্থলিপ্সু ব্যক্তি, কিন্তু চরিত্রহীন এটা কখনো নয়। বাইরের সব মহিলাকে শ্রদ্ধা সম্মানের চোখেই দেখে সে। সৈনী বিশ্বাস তার নিজের বোন পম্পার বয়সী, বোনের মতো। নিজের বিবেক বুদ্ধি মানবিক মূল্যবোধ শিক্ষা একেবারে বিসর্জন দেয়নি সে। মনিকা অফিসের কিছু ভেগধারী সহকর্মীর কথা শুনেই তাকে অবিশ্বাস করছে। নিজের স্বামী দীর্ঘদিনের প্রেমিককে অসম্মান করছে। সুপ্ত রাগে মাথাটা ধরে যায় রণজয়। যা কিছু সে করেছে মনিকাকে, ছেলে রণদীপকে সুখী রাখার জন্য। কিন্তু এখন মনিকাই বেসুরো গাইছে। যার জন্য করি চুরি সেই বলে চোর, প্রবাদ বাক্যের মতো। তবে মনিকাকে অসম্ভব ভালোবাসে সে। তাই এই প্রৌঢ় বয়সে আর ডিভোর্স ছাড়াছাড়ি এসব করতে মন চায়নি তার। সেজন্য মনিকার সঙ্গে নিজের মানসিক দূরত্ব বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। কলকাতার একজন নামী মডেল অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হলো নগদ প্রায় 30 কোটি টাকা এবং বিপুল পরিমাণে সোনার গহনা।
ইডির তল্লাশিতে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। টিভিতে বারবার এই খবরটাই দেখাচ্ছে, হাঁ করে এই খবর গিলছে জনগণ। টাকার পরিমাণ দেখে শুনে সকলের চোখ ছানা বড়া। বিশেষত যারা টাকা গুনতে জানেন বা যাদের টাকা আছে তারা ভীষণ অবাক। এত টাকা, এত গয়না! তুলনামূলক গরিবরা একটু নির্লিপ্ত, তারা জানেই না কত টাকায় 1 কোটি হয়। তারা শুধু টিভিতে টাকার বান্ডেলগুলো দেখছে আর ভাবছে, এ তো টাকার পাহাড়। যদি আমরা কিছু টাকা পেতাম তাহলে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতে হতো না। থাক এই গরিবগুলোর কথা, এদের ভাবনার কথা লিখলে আর শেষ হবে না। মনিকা বৌদির ফ্ল্যাটের দেওয়ালে গাঁথা বড় টিভিটা চলছে। কোনো মতে দুটি রান্না করে সোফায় বসে হাঁ করে টিভি দেখছে রীতা। হাঁ করে টিভি দেখছে নাকি টাকার বান্ডিলগুলো গিলছে কিছু বোঝা যাচ্ছে না। মনিকাও গালে হাত দিয়ে দেখছে আর অবাক হয়ে বলছে, দেখ দেখ রীতা, একটা মেয়ের ফ্ল্যাটে এত টাকা লুকানো ছিল, দেখ এগুলো সব ঘুষের টাকা, কালো টাকা। দীর্ঘশ্বাস ছাড়ে রীতা। টাকা আবার কালো হয়, সাদা হয় বৌদি? ও বড়লোকদের ব্যাপারই আলাদা। আমরা গরিবরা দুটো টাকার জন্য দিনরাত এক করে এত পরিশ্রম করছি, মাথার ঘাম ফাই ফেলে রোজগার করছি। আর কিছু লোক দেখো কত টাকা ঘরে লুকিয়ে রেখেছে। দুনিয়াটা বড় অদ্ভুত বৌদি। যাদের আছে তাদের প্রচুর আছে, আর যাদের নেই তাদের কিছুই নেই। এ কেমন সমাজে বাস করছি আমরা? এই যে এত টাকা উদ্ধার হলো, এগুলো যদি সমাজের গরিব মানুষেরা পেত তাহলে কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তন হতো। কিন্তু এখন সমাজে রঞ্জে রঞ্জে দুর্নীতি। ঠিক হয়েছে, পুলিশ ধরেছে, এদের জেল হওয়াই উচিত। নিষ্ফল আক্রোশে রীতার অন্তরটা জ্বলে ওঠে, বুকের ভেতরটা খা খা করে, মনে মনে বিড়বিড় করে। একটা মেয়ে এত টাকা লুকিয়ে রেখেছে, ইচ্ছে মতো খরচ খরচা করছে, আর আমার মতো শিক্ষিত মেয়ে লোকের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করছে। ইস, যদি আমি কিছু টাকা পেতাম। মনিকা ভাবছে নিজের কথা। খবরটা দেখে সে একটু ভয় পেয়েছে। বাড়িতে তারও বেশ কয়েক লাখ ক্যাশ টাকাও গয়না গোপন জায়গায় রাখা আছে। বছর 5 আগেই রণ ঠাকুর ঘরের দেওয়ালে একটা গোপন লকার করায়। সেখানে যে ক্যাশ টাকা গয়না রাখা আছে তা একমাত্র তারা স্বামী স্ত্রী দুজনেই জানে। ইদানিং অবশ্য গোপন লকারের চাবি রণর কাছেই থাকে। এখন এই খবরটা দেখে ভীষণ ভয় করতে আরম্ভ করে মনিকার। অনেকদিন পর আজ বেডরুমে গিয়ে অফিস টাইমে রণজয়কে ফোন করে। রণজয় তখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়েই ব্যস্ত ছিল। ফোনে মনিকার নামটা দেখে অবাক হয়ে যায় সে। মনিকা কখনো তো তাকে অফিস টাইমে ফোন করে না, তাই মিটিং শেষ করেই মনিকাকে সে কল ব্যাক করে। রণর ফোন আসতেই মনিকা দ্রুত বেডরুমে ঢুকে যায়। তুমি খবরটা দেখেছো রণজয়? বারবার টিভিতে দেখাচ্ছে। মনিকার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না রণজয়। আমি অফিসে কাজ করছি মনিকা, খুবই ব্যস্ত, টিভির খবর দেখার সময় নেই। আর কি ব্যাপার, তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে? শরীর খারাপ করছে? না না, শোনো না, কলকাতার একজন মডেল অভিনেত্রীর বাড়িতে ইডি হানায় প্রায় 30 কোটি টাকা ও প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। সেগুলো নাকি ঘুষের টাকা বাড়িতে রাখা ছিল। আমার খুব ভয় করছে রণজয়, প্লিজ আজ বাড়িতে এসো, আমার শরীর খারাপ করছে। মনিকার কথা শুনে ভ্রুটা কুঁচকে যায় রণজয়ের। কার না কার বাড়িতে টাকা পাওয়া গেছে, তার জন্য আমার কি হবে? আমি কি করব? আর এর জন্য তুমি কেন টেনশন করছো? পাগল হলে নাকি? এখন ফোনটা আমি রাখছি, বিকেল 5টা নাগাদ বাড়ি ফেরার চেষ্টা করব। ওকে, বাই। ফোনটা কেটে ল্যাপটপে নিউজ চ্যানেল চালিয়ে দেয় রণজয়। মনিকার শরীরটা সত্যিই ভীষণ খারাপ লাগছে, কল কল করে ঘাম দিচ্ছে। শুধু মনে হচ্ছে যদি কোনো কারণে রণজয় ধরা পড়ে, তাদের ফ্ল্যাটেও পুলিশ আসে, তাহলে তো তাদের বাড়ি থেকেও ওই রকম নগদ টাকা গয়না সব পাওয়া যাবে। তখন কি হবে? রণজয়ের চাকরি চলে যাবে, ওর জেল হবে, আর তাদের সামাজিক সম্মান সব ধুলোয় মিশে যাবে।
পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, ছেলে রণদীপ। আর কিছু ভাবতে পারে না মনিকা। সোফায় এলিয়ে পড়ে। রীতা বুঝতে পারে না বৌদির হঠাৎ কি হলো। এই তো দুজনে মিলে টিভিতে টাকা উদ্ধারের খবর দেখছিল। দ্রুত বৌদির ফোনটা নিয়ে দাদাবাবুকে ফোন লাগায়, কিন্তু রণজয়ের ফোন সুইচ অফ। ভীষণ চিন্তায় পড়ে রীতা। বৌদিকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে প্রশান্তকে ফোন করে বৌদির শারীরিক অবস্থার কথা বলে। নার্সিং হোম থেকে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত আসে প্রশান্ত। অজ্ঞান মনিকা বৌদিকে পাঁজাকোলা করে অ্যাম্বুলেন্সে তোলে। ফ্ল্যাটে চাবি দিয়ে কাঁদতে কাঁদতে রীতা মনিকা বৌদির সঙ্গে যায়। বৌদিকে নার্সিংহোমে ভর্তি করে প্রশান্ত রীতা। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বলেন, হঠাৎ চরম মানসিক উত্তেজনায় মিসেস বসুর ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, তাই উনি অজ্ঞান হয়ে গেছেন। তবে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, ওনার স্বামী কোথায়? ওনার কি আগের থেকে প্রেশারের কোনো সমস্যা ছিল? ঔষধ খেতেন কি? কাঁদতে কাঁদতে রীতা বলে, বৌদির হাই প্রেশার আছে শুনেছিলাম, কিন্তু কি ওষুধ খায় জানি না। দাদাবাবুর ফোনটা বন্ধ আছে, তবে মেসেজ করে দিয়েছি। ঠিক আছে, মিস্টার বসু এলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। বলে ডাক্তারবাবু চলে যান। মনিকা বৌদির কেবিনের বাইরে অপেক্ষা করে রীতা। ততক্ষণে প্রশান্ত নিজের কাজে চলে গেছে। সন্ধ্যেতে ফ্ল্যাটে ফিরে রণজয় দেখে ফ্ল্যাটে চাবি। বিরক্ত হয়ে মনিকার ফোনে ফোন করে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন তুলে রীতা। অপর প্রান্তে রণজয়ের গলা শুনে কেঁদে ওঠে। দাদাবাবু, বৌদি নার্সিংহোমে ভর্তি, আপনি তাড়াতাড়ি আসুন। রীতার কথা শুনে অবাক হয় রণজয়। কি হলো মনিকার? দুপুরেই তো কথা হলো, তখনই বলছিল ভীষণ ভয় করছে। কি এমন হলো যে নার্সিংহোমে ভর্তি করতে হলো? এসব 7-5 চিন্তা করতে করতেই দ্রুত হাতে ড্রাইভিং করে রীতার বলে দেওয়া নার্সিংহোমের দিকেই ছুটে চলে তার এসইউভি গাড়িটা। নার্সিংহোমে ঢুকে রণজয় দেখে রীতা রিসেপশনে বসে আছে। হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞাসা করে, তোমার বৌদির কি হয়েছে রীতা? হঠাৎ নার্সিংহোমে আনতে হলো? সব ঠিক ছিল দাদাবাবু, আমরা দুপুরে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর বৌদি ঘামতে ঘামতে সোফায় বসে পড়ল, আর তারপর অজ্ঞান হয়ে গেল। আপনার ফোনটা বন্ধ ছিল, তাই আমি প্রশান্তকে ফোন করে এখানে নিয়ে এসে বৌদিকে ভর্তি করেছি। আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। প্রবীণ ডাক্তারবাবু রণজয়কে বলেন, আপনার স্ত্রীর মনের মধ্যে কোনো কারণে প্রবল মানসিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর তার ফলে ওনার ব্লাড প্রেশার দ্রুত বেড়ে গেছে এবং উনি সেন্সলেস হয়ে গেছেন। এটা স্ট্রোকের পূর্ব লক্ষণ। ভগবানকে ধন্যবাদ দিন, ওনার এসব কিছু হয়নি। খুব তাড়াতাড়ি ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। তাছাড়া আমি সন্দেহ করছি উনি দীর্ঘদিন হাই ব্লাড প্রেশারেই ভুগছেন। ঠিক কি? ওনার মেডিকেল হিস্ট্রি একটু বলুন তো। কোন ডাক্তারবাবুকে দেখিয়েছেন? কি ওষুধ খাচ্ছেন উনি? খুব অপ্রস্তুতে পড়ে রণজয়। মনিকার হাই ব্লাড প্রেশার হয়েছে? কবে থেকে? আমতা আমতা করে বলে, আসলে আমি ঠিক জানি না ডাক্তারবাবু। আমার স্ত্রী এ ব্যাপারে আমাকে কিছু বলেনি কখনো। সরি। ডাক্তারবাবু একটু বিরক্তই হন। নিজের স্ত্রীর শারীরিক অবস্থা সম্বন্ধে জানেন না? কেমন স্বামী আপনি! স্ট্রেঞ্জ। এখন আমি ওষুধ ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, উনি ঘুমোচ্ছেন। নার্সের সঙ্গে কথা বলে নিন, ওনার ঘুম ভাঙলে দেখা করবেন। ডাক্তারবাবুর রুম থেকে বাইরে বেরিয়ে আসে রণজয়। বাইরে রীতা, প্রশান্ত দাঁড়িয়েছিল। তাদের কাছে এসে বলে, এখন রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও রীতা, আমি নার্সিংহোমেই থাকছি। আর প্রশান্ত ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি যা করলে। ভাই, তোমার উপকার জীবনে ভুলব না। কি যে বলেন স্যার, মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। তাছাড়া আপনি বৌদি তো আমাদের নিজেদের লোক। রীতাকে বৌদি খুব ভালোবাসে। আপনাদের উপকার আমি ভুলব না স্যার। লকডাউন পরিস্থিতিতে বৌদি ওনার ফ্ল্যাটে রীতাকে রান্নার কাজটা দিয়েছেন, এজন্য আমরা আজ খেয়ে পড়ে বেঁচে আছি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ স্যার। রীতা বলে, দাদাবাবু কোনো প্রয়োজন হলে বলবেন, সংকোচ করবেন না। প্রশান্ত রীতা চলে যায়। নার্সিংহোমের একটা চেয়ার ধরে ধপ করে বসে পড়ে রণজয়।
হঠাৎ পকেটের ফোনটা বেজে ওঠে। সে দেখে বোন পম্পা ফোন করছে। ছোট বোনের কাছে পুরো বাচ্চা ছেলে হয়ে যায় রণজয়। নিজের বয়স, র্যাঙ্ক, পজিশন সব দূরে সরে যায়। বোনকে কেমন যেন এখনও মা মা লাগে। বোনের ফোনটা পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না সে। ফোনের এ প্রান্তে ফুপিয়ে ওঠে, তোর বৌদি নার্সিংহোমে ভর্তি বুনি? হঠাৎ প্রেশার বেড়ে গেছে। আমি নার্সিংহোমেই আছি। ভিতরে ভিতরে কবে থেকে শরীর খারাপ আমাকে কিছু জানায়নি জানিস। দাদাভাই যে পুরো ভেঙে পড়েছে তা বুঝতে পারে পম্পা। মনে মনে বৌদির ওপর ভীষণ রাগ হয়। তার এত ভালো দাদাভাইটাকে, তার সুন্দর মনটাকে কখনো বুঝতে চেষ্টা করেনি বৌদি। একটা দীর্ঘশ্বাস গোপন করে সে বলে, তুমি বেশি চিন্তা করো না দাদাভাই, বৌদির কিচ্ছু হবে না। ডাক্তারবাবু দেখছেন তো, কাল সকালে আমি তোমার কাছে পৌঁছাচ্ছি। বোনের সঙ্গে কথা বলে মনটা একটু স্থির হয় রণজয়ের। অনেক দিন পর মনিকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আজকে সারাদিনটা খুব দখল গেছে তার। হঠাৎ করে বৌদির যে কী হলো। তারপর নার্সিংহোমে দাদাবাবুকে দেখে বেশ অবাক হয়েছে সে। বৌদি অসুস্থ শুনে মানুষটা যেন কেমন হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে। প্রায় কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করছিল, কি হয়েছে মনিকার? দীর্ঘদিন ধরে এ বাড়িতে কাজ করার সুবাদে সে বুঝতে পারে বৌদি ও দাদাবাবুর সম্পর্কটা মোটেই ভালো নয়। যতই বৌদি নিজের ঠাট বাট, শাড়ি, গয়নার অহংকার দেখাক, তলে তলে স্বামীর সঙ্গে সম্পর্কটা যে ছাড়া ছাড়া সেটা তার অভিজ্ঞ চোখে ঠিক ধরাও পড়ত। তবুও সম্পর্কটা তো স্বামী স্ত্রীর। বৌদিকে অসুস্থ দেখে দাদাবাবু খুবই চিন্তায় পড়েছে। রিন্টুকে বিছানার ধারে শুয়ে দিয়ে অনেক দিন বাদে প্রশান্তর কোলের কাছে শুয়েছে রীতা। নিজের থেকে প্রশান্তকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। অবাক প্রশান্ত বলে, কি ব্যাপার ঋতু, আজ মন খারাপ? হ্যাঁ গো, মনিকা বৌদি ও দাদাবাবুর কথা মনে পড়ছে। বৌদির যে হঠাৎ কি হলো, ভিতরে ভিতরে কত বড় রোগ বাঁধিয়ে বসে আছে। আসলে মানুষটা বড্ড একা গো। দাদাবাবু তো থেকেও নেই, সারাদিন তার শুধু কাজ আর কাজ। বৌদিকে একটুও সময় দেয় না। ওদিকে একমাত্র ছেলেও বাইরে। শুধু টাকা গয়না থাকলেই হয় না গো, মানুষের মনে মানসিক শান্তিও চাই। অতিরিক্ত মানসিক অশান্তির জন্যই বৌদি হাই প্রেশারের রোগী হয়েছে। ওদিকে দাদাবাবু এখন বৌদির চিন্তায় অস্থির। আগে যদি মানুষটার একটু যত্ন করত, তাহলে কি এত বড় রোগটা হতো? কি বলো তুমি? পিতার কথা শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ে প্রশান্ত। শান্ত স্বরে বলে, বৌদি, দাদাবাবুর কথা ছাড়ো ঋতু, আমাদের নিজেদের কথা ভাবো। আর কিছুদিন পর আমিও হয়তো তোমার বৌদির মতো রোগশয্যায় থাকবো। আমাদের নিজেদের সম্পর্কে কি আগের মতো ভালোবাসা অবশিষ্ট আছে? কতটুকু সময় আমরা একে অপরকে এখন দিই? শেষ কবে আমরা এভাবে মনের কথা বলেছি ভেবে বলো তো? শেষ কবে আমরা একসঙ্গে বাইরে একটু বেড়াতে গেছি বলো? এখন তো তুমি এভাবে আমার কোলের কাছে এসে ঘুমাও না। এখন তো আমাদের প্রতিদিন ঝগড়া হয়। আমাদের সম্পর্কে কতটা তিক্ততা চলে এসেছে ভাবো। সচ্ছলভাবে সংসার চালানোর জন্য আমি তো প্রাণপাত পরিশ্রম করি ঋতু, তবুও তুমি সন্তুষ্ট নও। বারবার মনিকা বৌদির সঙ্গে নিজের তুলনা করো। মনিকা বৌদির মতো অত সুখ স্বাচ্ছন্দ্য আমি তোমাকে কোনোদিনই দিতে পারবো না। তা জেনেও বারে বারে আমাকে রক্তাক্ত করো তুমি। এটা কি ঠিক ঋতু? রিতার চোখের জল চলে আসে। প্রশান্ত বলে চলে, আজ চারিদিকে তো একটাই খবর, বন্ধ ঘরের ভেতর কোটি কোটি টাকা পাওয়া গেছে। জানো ঋতু, ওই টাকাগুলোতে কত গরিব মানুষের ঘাম রক্ত লেগে আছে। আর সেই টাকা পাহাড়ের মতো অন্ধকার ঘরে জমা হয়ে আছে। কেউ অন্যায় করছে, কেউ বা অন্যায় হতে সাহায্য করছে। বাদী বিবাদী উভয় পক্ষই অন্যায়কারী অথবা অন্যায়ের সমর্থনকারী। এখন সমাজে এড়ি চল বেশি। সেখানে আমি বা আমার মতো কিছু সাধারণ মানুষ ব্যতিক্রম। আমি যে কিছুতেই অনৈতিক কাজ করতে পারি না ঋতু। নিজের বিবেক, মূল্যবোধ, নীতি, আদর্শবোধ আমাকে বাধা দেয়। তোমার এরকম সচ্চরিত্রের স্বামীকে নিয়ে একটু গর্ববোধ হয় না? স্ত্রী হিসেবে আমাকে যদি তুমি সমর্থন না করো, আমার পাশে যদি না থাকো, তাহলে আমি কার কাছে যাব বলো তো? এবার রীতা শব্দ করে কেঁদে ফেলে।
তুমি প্লিজ এভাবে বলো না। রাগের বশে উত্তেজনা অনেক সময় ঝগড়া করেছি, খারাপ কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্রশান্তকে জোরে জড়িয়ে ধরে রিতা। চুলে আলতো করে হাত বুলিয়ে দেয় প্রশান্ত। বেডের পাশে রণকে বসে থাকতে দেখে উঠে বসতে চায় মনিকা। রণ তাড়াতাড়ি তাকে ধরে নেয়। আস্তে আস্তে বসো, একদম তাড়াহুড়ো করো না। তুমি এখন ভীষণ দুর্বল। হঠাৎ প্রেশার বাড়লো কেন? কিসের এত টেনশন মনিকা? রণর উৎকণ্ঠা দেখে জল ভরা চোখে মনিকা তার মুখের দিকে তাকায়। মনিকার পাশে বসে তার একটা হাত আলতো করে ধরে সে জিজ্ঞাসা করে, দীপের জন্য মন খারাপ করছে মনি? দীপকে দেখবে? অনেক দিন পর রণর মুখে মনি শুনে স্থান কাল ভুলে রণজয়কে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে মনিকা। কাঁদতে কাঁদতে বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাও রণ? আমি একা একা আর বাঁচতে পারছি না। আমি মরে যাব রণ, আমাকে বাঁচাও প্লিজ। মনি, এত উত্তেজিত হও না। বেশি উত্তেজনা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ। রণজয়ের কানের কাছে মুখ এনে মনিকা বলে, আমার খুব ভয় করছে রণ। বাড়িতে যে টাকা গয়না লুকিয়ে রেখেছো ওগুলো তাড়াতাড়ি সরাও। যদি সবাই সব জানতে পারে, পুলিশ আসে, তাহলে তো তোমার বিপদ হবে। তোমার কিছু হলে আমি, দীপ কোথায় যাব রণ? আমার টাকা পয়সা চাই না। আমি তোমাকে সুস্থভাবে সবসময় নিজের কাছে চাই। প্লিজ তুমি কিছু একটা করো। মনিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রণজয় বলে, এসব ফালতু ভাবনা কেন ভাবছো তুমি? আমাদের বাড়িতে ওসব টাকা গয়না কিছুই নেই। আমি এখন কোনো অনৈতিক কাজ করি না। আমি একটা নামী কোম্পানির জেনারেল ম্যানেজার, বুঝলে? তারপর একটু থেমে বলে, তোমার ব্যবহারের কারণে তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে মনি। তাই অনেক কথা তোমাকে বলা হয়নি। বাড়িতে যে ক্যাশ টাকা ছিল তা দিয়ে আমি পম্পাকে দমদমে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি। ওর মেয়ে দেবীর বিয়ের জন্য কিছু গয়না গড়িয়ে দিয়েছি। আর ভাগ্নেকে কলকাতা মেডিকেল কলেজে MBBS পড়াচ্ছি। বেচারা অসময়ে স্বামীকে হারিয়ে খুবই বিপদে পড়েছিল। বড় দাদা হিসেবে বোনকে দেখা তো আমার কর্তব্য, তাই না? তুমি পম্পার সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করো না, কিন্তু ও তো আমার বোন। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। ওকে আমি ফেলে দিতে পারি না। মনিকা চুপ করে থাকে। নিজের পূর্বকৃত ব্যবহার মনে পড়ে। আর তখনই পম্পা কেবিনে ঢোকে। তার কাছে এসে একটু ভয় ভয় বলে, কেমন আছো বৌদি? গতকাল দাদাভাইয়ের কাছে খবরটা শুনে তোমাকে দেখতে এলাম। ডাক্তারবাবু কি বলছেন? মনিকা শুধু পম্পাকেই দেখতে থাকে। রণজয় শশব্যস্ত হয়ে বোনকে বসার জায়গা করে দেয়। তারপরে ডাক্তারবাবুর বলা কথাগুলো বলতে থাকে। মনিকা চুপ করে দাদা বোনের কথাবার্তা শোনে। তারপর পম্পাকে নিয়ে রণজয় ক্যান্টিনের দিকে চলে যায়। অনেক দিন পর দাদা বোনকে আবার একসাথে দেখে মনটা হিংসায় জ্বলে ওঠে। কিছুতেই নিজের মনকে বোঝাতে পারে না মনিকা। নিজেকে কেমন যেন পরাজিত মনে হয়। বোনকে দেখে রণজয়ের উৎফুল্ল মুখটা তার চোখের সামনে ভাসে। তারপর রণজয়ের কথাগুলো মনে পড়ে। পম্পাকে ফ্ল্যাট কিনে দেওয়া, ওর ছেলে মেয়েকে পড়ানো, এসব শুনে গাটা রাগে রিরি করে ওঠে। রণকে এখন কিছু বলা যাবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। আগে আবার রণকে নিজের হাতের মুঠোয় আনি, তারপর পম্পার কথা ভাববো। চোখ বন্ধ করে মনে মনে সিদ্ধান্ত নেয় মনিকা। নার্সিংহোম থেকে বাড়িতে ফিরেছে মনিকা। এখন সে নিজেকে কিছুটা বদলে নিয়েছে। ধীরে ধীরে রণর মনে আবার নিজের জায়গা বানানোর চেষ্টাও করছে। পম্পার সাথে সম্পর্কটাও ঠিক করে নিয়েছে, তবে সবটাই উপরে উপরে। পম্পা ওর ছেলে মেয়ে প্রায় তাদের ফ্ল্যাটে আসে এখন। মামা মামিমার সঙ্গে গল্প করে যায়। ভাগ্নে ভাগ্নি এলে রণজয় ভীষণ খুশি হয়। রণজয়কে নিজের কাছে রাখার জন্য সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে মনিকা। মায়ের শরীর খারাপের কথা শুনে রণদীপ এসেছিল। সেও 1 সপ্তাহ থেকে হোস্টেলে ফিরে গেছে। পিসিমণিকে দেখে রণদীপও ভীষণ খুশি। রণদীপের সঙ্গে পম্পার আন্তরিকতা দেখেও মনে মনে ভীষণ জ্বলেছে মনিকা। আর নিজেকে একটু একটু করে উপলব্ধি করেছে। সব সময় মনে হয়েছে আমার নিজের দোষী রণজয়ের ছেলে দীপ এত দূরে সরে গেছে। রণজয় এখন বেশিরভাগ সময় নিজের ফ্ল্যাটে মনিকার কাছেই থাকে। মনিকাকে হাসি খুশি দেখে, পম্পার সাথে মিশতে দেখে সে ভীষণ খুশি। রীতাও খুব খুশি বৌদি ও দাদাবাবুর দুজনের এমন মিলমিশ দেখে।
এখন মনিকা বৌদির ফ্ল্যাটটাকে বাড়ি বলে মনে হয় তার। সেও প্রশান্ত দুজনেই ভালো আছে। প্রশান্তর সেদিনের কথাগুলো শুনে তার উপলব্ধি হয়েছে, জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে চলবে না, হাসি মুখে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এখন অফিসে রণজয়কে 2-3 বার ফোন করে মনিকা। মাঝে মাঝে বেড়াতে যাওয়ার, ফুচকা খাওয়ার আবদারও করে। অবাক রণজয় একদিন বলে, কি ব্যাপার মনি, আবার পুরনো দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করছে নাকি? মনিকা রণজয়কে একটা মিষ্টি হাসি উপহার দেয় আর মনে মনে ভাবে, একদম ঠিক, মাঝে কিছুদিন ভুল ট্র্যাকে চলে গিয়েছিলাম, তাই সম্পর্কে দূরত্ব এসেছিল। এবার তা হতে দেব না। এবার তোমাকে হাতের মুঠোয় রাখবো। তোমাদের ছেলেদের বিন্দুমাত্র বিশ্বাস নেই, সবসময় চোখে চোখেই রাখতে হবে, না হলে ভবিষ্যতে আমাকে হয়তো শুনতে হবে তোমার পিয়ের সৈনির ফ্ল্যাট থেকে টাকা গয়না। না না, এই ভুল আমি আর করব না রণ, তুমি সবসময় আমার হয়েই থাকবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।